আশেপাশে থেকে তাকে নজর রাখছে আর দূরে থেকে তাকে রক্ষা করছে। এই সেদিনের পর থেকে জাঙ্কুকের দিকে আর কখনো খেয়াল করেনি। সে তার প্রশিক্ষণ আর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। অন্তত জাঙ্কুক এটা ভেবে খুশি ছিল যে ক্যাম্পেতে প্রশিক্ষণ নেয় সেখানে ওর অনেকগুলো বন্ধু আছে আর তেকে সবকিছুতেই তারা সাহায্য করছে। নিশ্চিত যে তে যেটা পারে না, হয়তো তে সেখানে তার বন্ধুদের নিয়ে অনেক বেশি ভালোই আছে। ক্যাপ্টেন জিওন, চলো যাই। তারা আজকে অন্য শহরে মিশনে যাচ্ছে। জাঙ্কুক মাথা নাড়ল এবং শেষবারের মতো তেকে দেখতে গেল, যেখানে তে কিভাবে বন্দুক চালাতে হয় সেটার প্রশিক্ষণ নিচ্ছিল। আর তে অনেক ভালো কাজ করছিল, যেটা জাঙ্কুককে উৎসাহিত করে। আর এটা দেখে জাঙ্কুক সেখান থেকে চলে গেল। জাঙ্কুকের মন খারাপ, কারণ জাঙ্কুক জানতো তের কাছে একদিন না একদিন তার ক্ষমা চাইতেই হবে। আর এরকমটা হলে জাঙ্কুক কখনো মিশনে মন দিতে পারবে না। জাঙ্কুক তো সবসময় দূরে থেকে তেকে রক্ষা করতে পারবে না। অন্যদিকে তেদের প্রশিক্ষণের 15 মিনিটের বিরতি দিয়েছে বিশ্রাম এবং পানি খাওয়ার জন্য। নামজুন খেয়াল করলো তে কিছু একটা খুঁজছে। কি হয়েছে তে, তুমি কি কিছু খুঁজছো? আমার মনে হয় আমি আমার ব্যাগটা রুমে ফেলে এসেছি। এই সাথে সাথে উঠে নিজের রুমের দিকে যেতে লাগলো। রুমের তালা খুলে ভেতরে ব্যাগটা নিতে গেল। আমি ব্যাগটা রুমে ফেলে চলে গিয়েছিলাম কেন? এরপর তে দরজায় তালা দিয়ে চলে যেতে গেলেই হঠাৎ পেছন থেকে কেউ তের মাথায় শক্ত কিছু দিয়ে বাড়ি মারে। তে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। তে তীব্রভাবে কাঁপছে, কারণ তে অনেক বেশি ভয় পেয়ে আছে। আমি এখন কোথায়? আমি তো আর একটু হলে পড়ে যাব। তেকে একটা পাহাড়ের কিনারায় রাখা হয়েছে। একটু ধাক্কা লাগলে সে সোজা পাহাড়ের নিচে পড়ে যাবে। তে এমনিতেও উচ্চতা অনেক বেশি ভয় পায়, আর এই কারণে তে অনেক বেশি আতঙ্ক হয়ে গিয়েছিল। তে যতই নিজেকে বাঁচাতে যাচ্ছে ততই যেন নিজের দিকে পড়ে যাচ্ছে। তের হাত পা সব বাঁধা এবং মুখটাও রুমাল দিয়ে বেঁধে রাখা। তে এত বেশি ভয় পেয়ে গেছে যে তে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু তে অনেক কষ্ট করে তার মুখে থেকে রুমালটা সরিয়ে ফেললো, আর রুমালটা তার গলায় ছিল। তে মুখ খুলে আশেপাশে দেখতে লাগলো মানুষ আছে কিনা। এখানে কি কেউ নেই? দয়া করে আমাকে প্লিজ কেউ সাহায্য করুন। তে কান্না করছিল এবং অনেক জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে লাগলো, কিন্তু তে কাউকে দেখতে পারছিল না। তে এত বেশি চিৎকার করতে লাগলো যে তের গলা ব্যথা হয়ে গিয়েছিল। তে তো আশায় ছেড়ে দিল, কারণ তের চিৎকারের কেউ উত্তর দিচ্ছিল না। সূর্য ইতিমধ্যে অস্ত যাবে, কিন্তু তে হতাশ হয়ে কান্না করতে লাগলো। তে তো শুধু কান্না করে যাচ্ছে ততক্ষণ না যতক্ষণ তার শক্তি ফুরিয়ে আসছে। হঠাৎ তে তার পায়ের কাছে একটা চিঠি দেখতে পেল, আর চিঠিটা খোলাই ছিল। আর এর ফলে তে চিঠিটা ভালোভাবে পড়তে পারছিল। চিঠির মধ্যে লেখা ছিল, তোমাকে যদি 30 মিনিটের মধ্যে কেউ বাঁচাতে না আসে তাহলে এটাই হবে তোমার শেষ সূর্যাস্ত দেখা। চিঠি পড়ে তে ভালোভাবে বুঝতে পারছিল যে তের বাঁচার আর কোনো উপায় নেই। আর এই সময়টাতে তে জাঙ্কুকের কথা অনেক বেশি মনে পড়ছিল, কারণ সেই একমাত্র ব্যক্তি যার কাছে থাকলে তে অনেক বেশি নিরাপদ বোধ করে। আর জাঙ্কুক তেকে সব সময়ের জন্য চোখে চোখে রেখেছিল। তে মনে মনে ভাবছিল হয়তো জাঙ্কুক ওকে এখন বাঁচাতে আসবে, কিন্তু না, বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও সেখানে কেউ আসেনি। আমি কেন তার কথা ভাবছি? সে কেন আমাকে বাঁচাতে আসবে? সে তো আমাকে কিছু মনেই করে না। সে তো বলেছে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সে তো শুধুমাত্র আমার একজন ক্যাপ্টেন। আমি মরে গেলে তার কি বা যায় আসে? তে তো মনে মনে বিড়বিড় করে এই কথাগুলো বলছিল, কিন্তু তে চায় ক্যাপ্টেন জিওন যেন ওকে বাঁচিয়ে নিয়ে যায়। যতক্ষণ না রাত হয়ে আসে তে তো অপেক্ষাই করছে, আর শুধু অপেক্ষাই করছে। তে তো স্লাইডের ভিতরে ছিল, আর হঠাৎ করে সেটা নড়াচড়া করতে শুরু করলো। তে তো অনেক বেশি ভয় পেয়ে গেল, আর মনে মনে ভাবছিল এটাই তার মৃত্যুর শেষ সময়। তে কান্না করছিল আর মনে মনে ভাবছিল শেষ মুহূর্তে তে তার বন্ধুদের ধন্যবাদও জানাতে পারলো না, যারা ওকে সবকিছুতে উৎসাহিত করেছে। আমি আমার মাকেও বিদায় জানাতে পারলাম না, এবং শেষবারের মতো ক্যাপ্টেন জিওনের সাথেও দেখা করতে পারলাম না। তে কান্না করে যাচ্ছিল, আর তে ভাগ্যকে মেনে নিয়েছিল যে এটাই তার মৃত্যুর শেষ সময়। আর কিছুক্ষণ পরেই সে পাহাড়ের নিচে পড়ে যাবে। তে চোখ বন্ধ করে আছে, কারণ তে জানতো ওকে কেউ বাঁচাতে আসবে না। তে এই অতীত জীবনে অনেক ভালোভাবে জীবনযাপন করেছে। ইতিমধ্যে তের স্লাইড পেছনে চলে গেছে। তে চোখ খুলতেই একদম হতভম্ব হয়ে যায়। তে বিছানায় শুয়ে আছে এবং তের পরিবারের সবাই তেকে ঘিরে দাঁড়িয়ে আছে। তের মাও অনেক বেশি কাঁদছিল। হঠাৎ করে তের বাবা কাউকে একটা বলে উঠলো, তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমার মেয়েকে বাঁচানোর জন্য। ইয়ঙ্গিকেও চিন্তিত দেখাচ্ছিল। তের বোন জেনিও অনেক বেশি কাঁদছিল, কিন্তু তের জ্ঞান ফেরার পরে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আমি ভেবেছিলাম আমি তো তোমাকে হারিয়ে ফেলেছি। আমি এখন কোথায়? তে তো কিছুই বুঝতে পারছিল না যে কি থেকে কি হয়ে গেল। আমার মাথা অনেক ব্যথা করছে। তুমি এখন বাড়িতে আছো তে? আর ইয়ঙ্গির কথা শুনে তে তো আগের কথা ভাবতে লাগলো। তে তো শুধু মনে
যে সে তো পাহাড় থেকে প্রায় পড়েই যাচ্ছিল। তারপরে তার কিছুই মনে নেই। তুমি বেশি কিছু মনে করো না তে, এতে তোমার সমস্যা হতে পারে। এখন কোনো ভয় নেই, তুমি এখন নিরাপদ আছো। বোগাম, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তে তো বোগামের কথা শুনেই উঠে বসলো। বোগাম তোমাকে বাড়িতে নিয়ে এসেছে তে। সে তোমাকে একটা পাহাড়ের কোণায় বাঁধা অবস্থায় পেয়েছে। তুমি তো 2 দিন এভাবে অজ্ঞান হয়েছিলে। তে হতাশ বোধ করলো, কারণ সে ভেবেছিল জিওন ক্যাপ্টেন তাকে বাঁচাতে যাবে, কিন্তু সে এখনো আসেনি। আর তের বুকে অনেক বেশি ব্যথা অনুভব হচ্ছিল। কেন আমি আশা করেছিলাম যে সে আমাকে বাঁচাতে আসবে? এতটা আশা করা আমার উচিত হয়নি। হয়তো বা সে আমাকে কিছুই মনে করে না। ভালো কথা, তোমার কোনো ক্ষতি হয়নি। চিন্তা করো না তে, তোমার সাথে এটা যে করার চেষ্টা করেছে তাকে আমরা অবশ্যই খুঁজে বের করব। এই কথাটা শুনে তে তো হালকা একটু ছলছল ভাবে হাসলো। তের মনটা ভালো নেই, সে ব্যর্থতা মোটেও সহ্য করতে পারছে না। তখনই তের মা থেকে দাঁড় করিয়ে বলল, চলো, আমি তোমার খাবার রেডি করেছি, তুমি এখন খাবে। তে তো দাঁড়িয়ে ঝাপসা দেখছিল সবকিছু, কিন্তু তে এটা ভেবে স্বস্তি বোধ করছে যে তে এখনো বেঁচে আছে। আমি কেন জাঙ্কুকের আশায় ছিলাম? আমার মাথা থেকে কোনোভাবেই তাকে ছেড়ে ফেলতে পারছি না। আমি ভবিষ্যতে ফিরে যেতে চাই। আমার এত যন্ত্রণা আর ভালো লাগছে না। তের মা তের ব্যাগে যাবতীয় সব জিনিসপাতি গুছিয়ে দিচ্ছিল। একটি পাত্রে করে তের মা থেকে খাবার দিয়ে দেয় বোগামকে দেওয়ার জন্য। তে আবারও সবকিছু গুছিয়ে ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। তের বাবা মা চায় না যে তে ক্যাম্পে ফিরে যাক, কিন্তু তের যেহেতু মিশন আছে তাই তেকে ক্যাম্পে ফিরে যেতেই হবে। আমি কি ক্যাম্পে ফিরে গিয়ে ক্যাপ্টেনকে দেখতে পাবো? আমি আসলে একটা খারাপ মানুষ। আমি তাকে নিয়ে আবারও কেন ভাবছি? যে মানুষটা আমাকে কষ্ট দিয়েছে আমি তাকে নিয়েই পড়ে আছি। তে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। ক্যাপ্টেনের চিন্তা তেকে একদম পাগল করে তুলছিল। ক্যাম্পে যাওয়ার সাথে সাথে হোসক তের সামনে এসে দাঁড়ায়। তে, তুমি ফিরে এসেছো? তেকে দেখে তের অন্য বন্ধুরাও দৌড়ে আসে, কিন্তু তে তো একদম চুপচাপ ছিল। তে তো সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলো না, কারণ তের মাথা ব্যথা করছিল আর তের শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পর সকজিন এসে তেকে বলল, ভালো ব্যাপার, তুমি ফিরে এসেছো। মাত্র 2 দিনই ছিলে, তাই না? কিন্তু বোগাম কোথায়? আমার তার সাথে কথা বলার খুবই দরকার। বোগাম তো তার ঘরে আছে। এই কথা শুনে তে তো বোগামের রুমে গেল। গিয়ে দেখলো বোগাম তো চুপচাপ বসে আছে। তখনই বোগাম থেকে দেখে বলল, তোমাকে দেখে ভালো লাগলো, তুমি সুস্থ হয়ে গেছো। তোমাকেও অনেক ধন্যবাদ। আমার মা তোমাকে ধন্যবাদ জানাতে এই ঘরের তৈরি খাবারগুলো পাঠিয়েছে আর বলেছে আমি যেন তোমাকে দিয়ে দেই। তের কথা শুনে বোগাম বিভ্রান্ত বোধ করলো আর বলল, ঠিক আছে, কিন্তু আমি এগুলো নিতে পারবো না। আমার মা তোমাকে জোর করে দিতে বলেছে, তোমার এটা নেওয়া উচিত। আর আমি তোমাকে আবারও ধন্যবাদ জানাতে চাই আমাকে বাঁচানোর জন্য। বোগাম মাথা নাড়লো এবং খাবারটা নিয়ে নিল। এটা সবটুকুই তোমার জন্য। এখন তুমি খাবে না ফেলে দেবে এটা তোমার ব্যাপার। এই কথাটা বলে তে হেসে দিল। বোগাম তো তের কথা শুনে অন্যদিকে ফিরে হাসছিল। আমি ক্যাম্পে আসার পর থেকে একবারও ক্যাপ্টেনকে দেখিনি। হয়তো সে তার অফিসে কাজে ব্যস্ত। আমার উচিত তাকে নিয়ে না ভাবা আর ট্রেনিং এর দিকে মন নিবেশন করা। ইতিমধ্যে তাদের আজকে প্রশিক্ষণও শেষ হয়ে গেছে, কিন্তু তে আজকে বেশি একটা ক্লান্ত হয়নি। তে 1 সপ্তাহ ধরে এই প্রশিক্ষণ করছে আর এটা তের অভ্যাসে পরিণত হয়ে গেছে। মাঝে মাঝে তে চারদিকে তাকিয়ে ক্যাপ্টেনকে খুঁজছিল, কিন্তু তে ক্যাপ্টেনকে কোথাও দেখতে পায়নি। হঠাৎ তে দেখে বোগাম একটা বেঞ্চের উপরে বসে আছে, আর তখনই তে বোগামের কাছে যায়। তে বোগামের পাশে বসে বোগামকে বলল, বোগাম, তুমি কি কিছু ভাবছো? বোগাম তো তের কথায় চমকে উঠলো। বোগামকে দেখে মনে হচ্ছিল বোগাম কিছু একটা ভাবছে। আরে তুমি, কি ব্যাপার? হ্যাঁ আমি। কেন, তোমার কি কোনো সমস্যা? তে, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, কি বলবে তুমি? বোগাম তো ইতস্ত বোধ করছিল এবং বোগামের বলতেও দ্বিধাবোধ হচ্ছিল। তে, হয়তো আমি তোমাকে বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে বাঁচাইনি। মানে? বোগামের কথা শুনে তে হতভম্ব হয়ে গেল এবং সেকেন্ডের মধ্যেই তে চুপ হয়ে গেল। হ্যাঁ, তোমাকে ক্যাপ্টেন জিওনি বাঁচিয়েছে, আমি তোমাকে বাঁচাইনি। তে অবাক হয়ে আছে। তে কি সত্যি এসব শুনতে পারছে? তে অনেক কৌতূহল নিয়ে বোগামকে বলল, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শুনো, সেদিন রাত হয়ে গিয়েছিল, অনেক রাস্তায় কোনো মানুষই ছিল না। ক্যাপ্টেন তোমাকে বাহুতে করে নিয়ে এসেছে। তুমি তখন অজ্ঞান হয়েছিলে। অজ্ঞান হয়েছিল বলে জাঙ্কুক অনেক বেশি খুশি ছিল, কিন্তু জাঙ্কুক চিন্তিত ছিল। জাঙ্কুক তো ভালোভাবে হাঁটতেও পারছিল না। জাঙ্কুক হাঁটু গেড়ে বসে পড়লো, কারণ জাঙ্কুকের 2 পায়ে গুলি লেগেছিল। ক্যাপ্টেন অনেক কাঁপছিল, কারণ তার শরীরে কোনো শক্তি ছিল না। তবুও নিজের শরীরে শক্তি জগিয়ে জাঙ্কুক উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। এখন তার বাহুতে তে আছে। জাঙ্কুকের যা হওয়ার হয়ে যাক, কিন্তু জাঙ্কুক আগে তে সুরক্ষার ব্যবস্থা করছে। জাঙ্কুক শেষ পর্যন্ত সিভিলের গেটের সামনে পৌঁছালো। জাঙ্কুকের পায়ের আর ব্যথা সহ্যই হচ্ছিল না। জাঙ্কুক গেটের সামনে আসতেই সৈনিকরা
সেখানে দৌড়ে আসে আর সৈনিকরা দৌড়ে এসে সাথে সাথে গেট খুলে দেয়। সৌভাগ্যবশত সেখানে বুগাম ছিল আর বুগাম তখন জাঙ্কুককে বলে, স্যার আপনি তো অনেক আহত হয়েছেন, আপনার কি হয়েছে? বুগাম তুমি তাড়াতাড়ি করে একটা ঘোড়া রেডি করো। বুগাম তো সঙ্গে সঙ্গে গিয়ে যেমন তেমন করে একটা ঘোড়া নিয়ে আসলো এবং তেকে আর বুগামকে ঘোড়াতে চড়ে বাড়িতে চলে যেতে বলল। বুগাম ওকে তাড়াতাড়ি করে বাড়িতে দিয়ে আসো এবং নিশ্চিত করো যে ও সুস্থ আছে কিনা। জাঙ্কুকের কণ্ঠ কাঁপছিল, জাঙ্কুক অনেক বেশি হাঁপাচ্ছিল। জাঙ্কুক তো ভালোভাবে দাঁড়িয়েও থাকতে পারছিল না। বুগাম জাঙ্কুকের কথা অনুযায়ী তেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। শোনো, তের পরিবার যদি বলে যে তেকে কে বাঁচিয়েছে তাহলে বলবে তুমি বাঁচিয়েছো। আমার কথা যেন তে বা তের পরিবার কেউ জানতে না পারে। কিন্তু স্যার আমি তো তেকে বাঁচাইনি। বুগাম দয়া করে আমার কথা শোনো, আমি যা বলছি তাই করো। বুগাম তো প্রথমে একটু ইতস্তত করছিল কিন্তু পরবর্তী মুহূর্তে জাঙ্কুককে স্যালুট জানিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জাঙ্কুককে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। জাঙ্কুক তো পুরো ব্যথায় চিৎকার করছিল। এটা অত্যন্ত অসহ্যকর কষ্ট ছিল। ট্রিটমেন্ট করার পর ডক্টর এসে জাঙ্কুককে জিজ্ঞেস করছে, আপনার এত আঘাত কিভাবে লাগলো ক্যাপ্টেন? জাঙ্কুক তো কোনো কথা বলছে না আর কোনো কথার সাড়াও দিচ্ছে না। আমি শুনেছি আপনি এক শহরে মিশনে গিয়েছিলেন, সেখান থেকে পালিয়ে অন্য কোনো কোথাও গিয়েছিলেন। এই জন্য নাকি মেজর অনেক রেগে গিয়েছিল আর আপনাকে বরখাস্ত করতে চেয়েছিল। কিন্তু না, জাঙ্কুক তো কোনো কথাই বলল না। অবশেষে সুস্থ হওয়ার পর জাঙ্কুক শরীরে অনেক ব্যান্ডেজ নিয়ে অফিসে যায়। জাঙ্কুক কিছুক্ষণ বুগামের জন্য অপেক্ষা করছিল। তখন বুগাম এসে জাঙ্কুককে স্যালুট করে বলল, স্যার ডক্টর দেখানো হয়েছে, তে একদম ঠিক আছে। আপনি যা যা বলতে বলেছেন আমি তাদেরকে সেগুলোই বলেছি। তে এখনো অজ্ঞান অবস্থায় আছে কিন্তু কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। অবশেষে জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেলল কারণ জাঙ্কুক জানতে পেরেছে যে তে ঠিক আছে। স্যার ক্ষমা করবেন, কিন্তু স্যার আমি এটা বুঝতে পারছি না আপনি কেন ওনাদেরকে মিথ্যা কথা বলতে বললেন। কথাটা শুনে জাঙ্কুক গিয়ে চেয়ারে বসলো আর হেলান দিতে দিতে বলল, কারণ তে আমাকে ঘৃণা করে। আমার মনে হয় যদি তে জানতে পারে যে আমি ওকে বাঁচিয়েছি তাহলে ও অস্থিরতা বোধ হতে পারে আর দয়া করে এই কথাটা কাউকে বলবে না। বুগাম তো ধীরে ধীরে মাথা নাড়িয়ে চলে আসলো। বুগাম এই ঘটনা বলার সাথে সাথে তে চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমি ক্যাপ্টেনকে বলেছিলাম আমি কাউকে বলবো না, কিন্তু আমি তোমাকে না বলে থাকতেই পারলাম না। তে তোমার উচিত ক্যাপ্টেনকে ধন্যবাদ জানানো। তিনি তার পদোন্নতি পায়নি কারণ তিনি মিশন থেকে পালিয়ে গিয়েছিল তোমাকে বাঁচানোর জন্য। উনি এখন কোথায়? তিনি এখন হয়তোবা তার অফিসে আছে। তে তো সাথে সাথে জাঙ্কুকের কাছে যেতে শুরু করলো। তে তো এটাও বুঝতে পারছি না যে ও রুমে ঢুকবে কিনা। তবে তে তার কান্না অনেক কষ্টে আটকে রেখে ভিতরে ঢুকলো। জাঙ্কুক দরজা খোলার শব্দ পেয়ে ফিরে তাকালো। জাঙ্কুকের মুখে ক্ষত দেখা যাচ্ছে এবং হাত পায়ে ব্যান্ডেজও আছে। আর এগুলো দেখে তে তো কান্না করতে লাগলো। তুমি এখানে কি করছো? তোমার তো এখন বিশ্রাম নেওয়া উচিত। আমি আপনাকে অন্য কিছু বলতে এসেছি। হঠাৎ করে তে কিছু একটা জাঙ্কুকের দিকে ছুঁড়ে মেরে বলল, হ্যাঁ আমি আপনাকে সত্যি ঘৃণা করি। জাঙ্কুক তো কোনো সাড়াই দিচ্ছে না, ও চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি আপনাকে সত্যি ঘৃণা করি আমাকে এত যত্ন নেওয়ার জন্য। আমি আপনাকে সত্যি ঘৃণা করি আমাকে বাঁচানোর জন্য। হ্যাঁ আমি আপনাকে সত্যি ঘৃণা করি কারণ আমি আপনাকে পছন্দ করেছিলাম। আমি আপনাকে ঘৃণা করি কারণ আপনি আমাকে আঘাত করেছেন। তে তো চেয়েছিল জাঙ্কুককে মারতে কিন্তু তের বুকে অনেক বেশি ব্যথা অনুভূতি হচ্ছিল যার কারণে তে কিছুই করতে পারছে না। জাঙ্কুকের হাতে পায়ে ক্ষত দেখে তে তো আর কোনো কিছু বলার ভাষাই নেই। তে তো জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকের ক্ষতগুলো দেখতে লাগলো। আপনার কি এখানে অনেক বেশি ব্যথা করছে? জাঙ্কুক তো তের হাতের শীতলতা অনুভব করছিল। জাঙ্কুকের ক্ষত স্থানগুলো দেখে তো তের অনেক বেশি কষ্ট হচ্ছিল, যেটা জাঙ্কুক তের চোখের দিকে তাকালেই বুঝতে পারছে। আপনার এই অবস্থা কে করেছে? তারা অনেক বেশি খারাপ। তে তো হাঁটু গেড়ে বসে জাঙ্কুকের পায়ের ক্ষত স্থান দেখতে লাগলো। ক্যাপ্টেন আপনার এই অবস্থা দেখে আমার একটু ভালো লাগছে না। তে তো ছলছল চোখে তাকিয়েছিল কিন্তু তে তখন অবাক হলো যখন দেখলো জাঙ্কুক ওর দিকে তাকিয়ে শুধু হাসছে। আপনি হাসছেন কেন? এটা কি কোনো মজা করার বিষয়? আমি সত্যি আপনাকে নিয়ে অনেক চিন্তিত। তখন তে রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, আপনি আসলে একটা। কিন্তু জাঙ্কুক থেকে কথা বলতে না দিয়ে নিজেই হঠাৎ করে বলে উঠলো, আমি দুঃখিত। আমি গত সপ্তাহে তোমার সাথে যে ব্যবহারটা করেছিলাম সেটার জন্য আমি অনেক বেশি চাপে ছিলাম আর সেদিন আমার মিশনের জন্য আমি অনেক বেশি চিন্তিত ছিলাম। তার মধ্যে তুমি এসে বকবক করছিলে, এই জন্য আমার সব রাগ তোমার উপর ছেড়েছিলাম। তে অবাক হয়ে গেল কারণ তে আশাই করেনি যে জাঙ্কুক ওকে এই কথাগুলো বলবে। তে তো এখন বুঝতে পারছিল যে জাঙ্কুকের কোনো দোষই ছিল না। তাহলে আমরা কি বন্ধু? আরে পাগলি, আমি তোমাকে সেই প্রথম দিন থেকে একজন বন্ধু হিসেবে দেখি। তে তো পুরোপুরি ভাবে অবাক হয়ে গেল কারণ জাঙ্কুক থেকে আগে থেকে বন্ধু হিসেবে ভাবতো কিন্তু তে নিজেই সেটা জানতো না। এরপরেই তারা দুজনেই তো হাসতে
হাসতে শুরু করলো। তে তো জাংকুকের হাসি দেখে মুগ্ধ হয়ে গেল, কারণ তে অনেকদিন পর জাংকুকের হাসি দেখেছে। সে তো আসলে অনেক সুন্দর দেখতে। হঠাৎ করেই জাংকুক তেকে জড়িয়ে ধরলো, কিন্তু এই অনুভূতিটা তাদের কাছেই অন্যরকম ছিল। হঠাৎ করেই তে কান্না করছিল, আর জাংকুক সেটা লক্ষ্য করে। তে, তুমি কান্না কেন করছো? আপনাকে সন্দেহ করার জন্য আমি অনেক বেশি দুঃখিত। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে কখনো কিছু মনেই করেন না। আমি আরো ভেবেছিলাম আপনি তো আমাকে বুঝতেই চান না। আর কি কি ভেবেছো? আমি তো ভেবেছিলাম আপনি সেদিন আমাকে বাঁচাতেই আসবেন না। আসলে আমি কেন তাকে বাঁচাতে গিয়েছিলাম? আমি একজন সৈনিক, একজন ক্যাপ্টেন, কোনো রক্ষাকর্তা নয়। আমি জেনারেলের অবাধ্য হয়ে তাকে বাঁচাতে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল তাকে বাঁচানো দরকার। কোনো অদৃশ্য একটা শক্তি আমাকে তার দিকে টেনে নিয়ে গেছে। জাংকুক আর তে তো কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়েছিল। জাংকুক আর তে আগে থেকে দুজন দুজনকে চিনত না। তারা অপরিচিত মানুষ, কিন্তু তাদের মনে হয় তারা অনেক বেশি পরিচিত। তুমি বলছিলে তুমি আমাকে পছন্দ করো? এটা শুনে তে জাংকুককে ছেড়ে দিল আর এক পা পিছিয়ে গেল। কই, আমি এই কথা কখনোই বলিনি। আর যদি বলেও থাকি তাহলে ভুল করে বলেছি। ওইটা হয়তো আবেগের বশতে বলেছি আমি, তেমন কিছুই না। কিন্তু তুমি তো বলেছো আমি তোমাকে কষ্ট দিলেও তুমি আমাকে পছন্দ করো। ক্যাপ্টেন কি আমার সাথে মজা করছে? আমি তো এমন কথা কখনোই বলিনি। আর যদি বলেও থাকি তাহলে আমি এখন আপনাকে আর পছন্দ করি না। ও আচ্ছা, তাই নাকি? তবে মিথ্যা কিন্তু খুবই খারাপ। তবে আমিও তোমাকে পছন্দ করি। তে তো অবাক হয়ে বড় বড় চোখ করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। সে কি ভুল শুনেছে নাকি সঠিক শুনেছে? আমার মনে হচ্ছে আমি ভুল শুনেছি। আপনি কি কিছু ভুল বলেছেন? না, তুমি ভুল শুনোনি। আমি সত্যিই তোমাকে পছন্দ করি। তে তো নিথর হয়ে দাঁড়িয়ে আছে। তে বুঝতে পারছে না ও কি বলবে। আর তের মনে তো অনেক বেশি আনন্দ লাগছিল। তখনই জাংকুক উচ্চ স্বরে হেসে বলল, আরে সিরিয়াসলি নিও না, আমি তো তোমার সাথে মজা করলাম। এই কথা শুনে তের মন খারাপ হয়ে গেছে। তে তো হতাশ বোধ করছে। সেখানে থাকা সোফা থেকে একটা বালিশ নিয়ে তে তো জাংকুকের দিকে ছুঁড়ে মারলো। বালিশটাকে জাংকুকের পায়ে ক্ষত জায়গাতে লাগাতে জাংকুক তো ব্যথায় কুকড়িয়ে উঠলো। তে জাংকুকের টেবিলের উপর পরিচিত একটা চিঠি দেখে সেটা নিতে গেল। জাংকুক সেটা আটকানোর চেষ্টা করলো, কিন্তু ও ধরতে পারলো না। এটা কি শুধুই একটা কাগজ? না, এটা একটা কোড নম্বর। এটা কিভাবে একটা কোড হতে পারে? এটা একটা সিজারের বাক্স। এটা রোমান সাম্রাজ্য ব্যবহার করে। এখানে এসো, আমি তোমাকে দেখাচ্ছি। জাংকুক তার চেয়ারে বসে একটি কাগজ এবং একটি ফোয়ারা নন বের করলো। তে তো কলমের দিকে তাকিয়ে হাসলো, কারণ এটা দেখতে অনেক বেশি অদ্ভুত ছিল। এরপর জাংকুক কাগজের সেই কোডটি তদন্ত করতে থাকলো। এটাতে লেখা আছে বনের পাহাড়ে। আপনি এটা কিভাবে বের করলেন আমাকে বুঝিয়ে দিন প্লিজ। এই যে দেখছো, এটা সরল রেখার চিঠি। তুমি যদি অক্ষরগুলোকে গণনা করো তাহলে 16টি বর্গমূলে 4 পান পাবে। এই শব্দটি 4টি অক্ষরে লেখা আছে এবং এটা কলামে কলামে পড়তে হবে। ক্যাপ্টেন, আপনি আসলে অনেক বেশি মেধাবী। তে, তোমার অবাক হওয়ার কোনো কারণ নেই। এটি একজন তোমার নাম করে পাঠিয়েছে। আর এটি সমাধান করে আমি বুঝেছিলাম যে তুমি কোথায় বাধা অবস্থায় আছো। আর আমি আসলে জানি না কে তোমার সাথে এসব করেছে। আমার তো এখন সত্যি অনেক বেশি ভয় লাগছে। কেউ আমাকে মেরে ফেলতে চাচ্ছে আর আমি সেটা জানি না। এই বলেই তে মাথায় অনেক চিন্তা নিয়ে সেখান থেকে বের হয়ে আসে এবং তে নিজের কেবিনে এসে ভাবতে শুরু করলো, কেউ আমাকে হত্যা করতে চাচ্ছে, কিন্তু আমি জানি না সে কে। কেউ আমাকে কেন মেরে ফেলতে চাচ্ছে? আমার কথা ছিল ক্যাপ্টেন জিওনের রহস্য বের করা। এখন তো মনে হচ্ছে আমার পেছনেও কিছু রহস্য আছে। আমি যদি অতীতে মারা যাই তাহলে কি আমি ভবিষ্যতে ফিরে যেতে সক্ষম হব? না, কিছু মাথায় ঢুকছে না আমার। যাই হোক, আমার এখন একটা নোট লেখা উচিত। 17 নভেম্বর 1894। আমি জানি না এটি কিভাবে শুরু করব বা এটা আমার পক্ষে শুরু করা উচিত কিনা, কারণ আমি অনেকটা বিভ্রান্ত। আমার মন বলছে আমি আর এই মিশনটা চালাতে চাই না। আমি ভয়ে আছি। আমি জানি না পরবর্তীতে কি হবে। আমার মনে হচ্ছে সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। আমি মনে করি আমি ক্যাপ্টেনকে আগে থেকে পছন্দ করি, শুধু একজন বন্ধু হিসাবে না, একজন ব্যক্তি হিসাবে। আমি এই অনুভূতিকে ঘৃণা করি, কারণ সে আমার এই অনুভূতিটাকে অনেক বেশি কঠিন করে তুলেছে। আমি কেন আমার অনুভূতি লুকিয়ে রাখতে পারছি না? আমি জানি ক্যাপ্টেন আমাকে কখনোই পছন্দ করবে না। আমার অনুভূতি আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আর এটা খুব খারাপ হবে। তাই আমাকে আগে শিখতে হবে অনুভূতিকে কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয়। আর আমি এই অনুভূতিতে শুধুমাত্রই কষ্ট পেয়ে যাচ্ছি। দুঃখিত, কিম তেয়াং। তে এভাবে তার লেখা শেষ করলো। না না না, আমার এই অনুভূতি নিয়ন্ত্রণে আনতেই হবে। আমি ক্যাপ্টেনকে কখনোই ভালোবাসতে পারি না। যাই হোক, অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমি এখনো জানতে পারিনি ক্যাপ্টেনের সেই বেগুনি নোটবুকটাতে কি আছে। আমাকে কিছু একটা করতেই হবে। কি করা যায়? ওয়াও, অসাধারণ একটা আইডিয়া পেয়েছি। ক্যাপ্টেন অনেক আঘাতপ্রাপ্ত, আর
আমি এটারই সুযোগ নেব। এই বলে তে আবারও জাঙ্কুকের অফিসে যায়। জাঙ্কুক তের দিকে তাকাচ্ছিল না, কারণ জাঙ্কুক বই পড়ছিল। কিন্তু জাঙ্কুক ঠিক বুঝতে পারছে তার রুমে কে এসেছে। কি চাই আবারও? কি করছো এখানে? তে জাঙ্কুকের টেবিলে একটা আইস কিউটি রাখলো। এটা এক ধরনের চিকিৎসার জিনিস। জাঙ্কুক তো বই পড়ছিল, যা দেখে তের অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ জাঙ্কুক তের দিকে তাকাচ্ছিল না। তাই তে জাঙ্কুকের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলল, আপনার কাছে কি এটা আছে? কেন? তুমি জানো কি করবে? আসলে ক্যাম্পে আমাদের চিকিৎসা সেবা শিখিয়েছে, এই জন্য আমি আপনার উপরে চেষ্টা করতে চাই। জাঙ্কুকের সব ক্ষত প্রায় সেরে উঠেছে, কিন্তু পেটের ক্ষতটা অনেক বেশি গুরুতর। আমি আসলে হতাশ। তুমি কখন কি করতে চাও সেটা আমি বুঝতেই পারি না। আর তাই তো আমাকে যে চিকিৎসার প্রশিক্ষণ শিখিয়েছে সেটাই আমি আপনার উপর প্রয়োগ করতে চাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার কি এখন কোনো অন্য প্রশিক্ষণ নেই? আজকে আমি 6টা ধাপে প্রশিক্ষণ করেছি, এবং দয়া করে আমাকে এখন এটা করতে দিন প্লিজ। জাঙ্কুক কি বলবে বুঝতে পারছে না, কারণ তে অনেক সুন্দর অভিনয় করে চিকিৎসা করতে চাচ্ছে। কিন্তু তের জোরাজোরিতে জাঙ্কুকের আর কিছু বলার ছিল না। আচ্ছা ঠিক আছে। তে খুব খুশি হলো, কারণ সে তার প্রশিক্ষণ অন্য কারোর উপর প্রয়োগ করতে পারবে। তখনই জাঙ্কুক উঠে দাঁড়িয়ে তার গায়ের কাপড় খুলতে লাগলো। আরে আরে, এটা আপনি কি করছেন? কেন? কি সমস্যা? আমার তো পেটের পাশে এই ক্ষতটা এখনো অনেক বেশি গুরুতর। আমি ভেবেছিলাম তুমি এই ক্ষতটাই চিকিৎসা করতে এসেছো। আপনার তো হাত পায়ে ক্ষত আছে, আমি সেগুলো চিকিৎসা করি। এই ক্ষতগুলো প্রায় ঠিক হয়ে গেছে, কিন্তু পেটের ক্ষতটা এখনো সারেনি। তে তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল, কারণ জাঙ্কুক তার সামনে কোটটা খুলে ফেলেছিল। তোমায় কিছু করতে হবে না, শুধু ব্যান্ডেজটাই পরিবর্তন করে দাও। জাঙ্কুক চেয়ারের উপর কোটটা রেখে তেকে এভাবে আদেশ করলো। তে জাঙ্কুকের ব্যান্ডেজ খুলছিল, আর তে তো অন্যরকম অনুভূতি হচ্ছিল। তে কোনো কথা না বলে তার ব্যান্ডেজ খুলে ক্ষতটা পরিষ্কার করতে লাগলো। তোমাকে তো আগে আমার কোমরের মাপ নিতে হবে। জাঙ্কুকের পেটের আঘাতগুলো অনেক বেশি, এবং সেলাইগুলো দেখা যাচ্ছিল। তে তো অনেক বেশি খারাপ লাগছিল, কারণ তেকে বাঁচাতে গিয়ে ক্যাপ্টেনের আজ এই অবস্থা হয়েছে। তে তো জাঙ্কুকের পেটে ব্যান্ডেজ করতে লাগলো, এবং তের হাত কাঁপছিল। তে, তোমার হাত কাঁপছে কেন? তুমি কি আমার পেট দেখে হতবাক? আপনি আসলেই একটা বিরক্তিকর মানুষ। এটা বলেই তে ব্যান্ডেজ করার কাজে মনোযোগ দিল, আর জাঙ্কুক তো তেকে দেখতেই ব্যস্ত। আচ্ছা ক্যাপ্টেন, আপনি কি আমাকে বাঁচাতে গিয়ে এই ক্ষতগুলো পেয়েছেন? জাঙ্কুক একটু ইতস্তত হয়ে হ্যাঁ বলল। তোমার চারপাশে অনেক ফাঁক পাতা ছিল, যেগুলো পার করা অনেক বেশি কঠিন ছিল। বাট যে তোমাকে বন্দী করেছে সে আসলে অনেক বেশি বুদ্ধিমান। ওকে, হয়ে গেছে। দেখুন আমি কত সুন্দর ব্যান্ডেজ করেছি, আর তাই তোমাকে অনেক বেশি ধন্যবাদ। এরপর হঠাৎ করে জাঙ্কুকের রুমে কেউ একজন টোকা দিল। জাঙ্কুক কোট পড়তে পড়তে বলল, ভেতরে আসুন। আর লোকটি ছিল ডংজিন, যে গত সপ্তাহে মামলায় জড়িয়ে পড়েছিল, কিন্তু সে নির্দোষ প্রমাণ হয়েছে। তবে ডংজিনের চেহারা ফ্যাকাশে দেখাচ্ছিল। শুভ সন্ধ্যা ক্যাপ্টেন, আমি কি মিস কিমের সাথে কথা বলতে পারি? আমি? আমার সাথে কি কথা? আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন। এরপর তে শুধুমাত্র জাঙ্কুকের চোখের দিকে তাকিয়েছে, আর জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে তের ভয় চলে গেছে, কারণ জাঙ্কুক চোখ দিয়ে ইশারা করেছে যে আমি তো এখানে আছি। তারা চোখের মাধ্যমে কথা বলেছে, কথা বলার কোনো প্রয়োজনই হয়নি। এরপর ডংজিন তেকে বাইরে নিয়ে যায় কথা বলার জন্য। আপনি আমার সাথে কি কথা বলতে চান? ডংজিনের হাত পা কাঁপছিল, সে কথা বলতে ইতস্ত বোধ করছিল, আর এটা দেখে তে আরো বেশি নার্ভাস হয়ে যায়। আরে আপনি ঠিক আছেন? আপনি বলুন, আমি শুনবো। আমি দুঃখিত। আরে আপনি কাঁদছেন কেন? আমি আসলেই অনেক দুঃখিত, কারণ সেদিন আমি আপনার মাথায় আঘাত করেছিলাম। তে তো অবাক হয়ে গেল, তে কি আসলে এটা ঠিক শুনছে? সেদিন আমি আপনার ব্যাগ লুকিয়ে রুমে নিয়ে এসেছিলাম যেন আপনি ঘরে আসেন। আমাকে মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ডংজিন কাঁপছিল আর কাঁদছিল, কিন্তু তে তো অনেক বেশি রাগ হচ্ছিল। তখনই তে রেগে উঠে বলল, কিন্তু তুমি এটা কেন করেছিলে? আমি তোমাকে সেদিন নির্দোষ প্রমাণ করতে সাহায্য করেছিলাম, আর তুমি কি না আমাকে আঘাত করেছো? না না, এটা এরকম কিছু না। আমি ইচ্ছা করে আপনাকে আঘাত করিনি। আমি আমার বিবেকের দ্বারা আক্রান্ত হয়ে গিয়েছিলাম। আমি সত্যি অনেক দুঃখিত। কিন্তু কে তোমাকে এসব করতে বলেছিল? ডংজিন তো একদম ফ্রিজ হয়ে গেল, ও কিছুই বলতে পারছিল না। আমি সত্যি জানি না সে কে, কিন্তু আমি তার নাম শুনেছি। ডংজিন নামটা বলতেই যাবে, তখনই হঠাৎ করে কেউ একজন ডং
ডংজিনের উপর আক্রমণ করে। একটা গুলি এসে ডংজিনের পিঠ বরাবর লাগে, প্লাস সেখানে ডংজিন পড়ে যায় আর মাথাটাও ফেটে যায়, যার কারণে ডংজিন সেখানেই মারা যায়। তেতো এসব কিছু দেখে চিৎকার দিতেই যাবে, তবে এমন সময় জাঙ্কুক তার মুখ চেপে ঘরে নিয়ে আসে, কারণ জাঙ্কুক পাশেই দাঁড়িয়েছিল আর ওদের দুজনের কথা শুনছিল। তেতো রক্তের বিষয়ে অনেক বেশি ভয় পায়, তার কারণে জাঙ্কুক ওকে এখানে নিয়ে এসেছিল। তেতো পুরোপুরি ভাবে ভয় একদম কাঁপছিল, কারণ ও আবারও নিজের চোখে আরেকজনের মৃত্যু দেখেছে। তুমি এখানেই থাকবে, আমি যতক্ষণ না বলবো তুমি ততক্ষণ ঘর থেকে বের হবে না। জাঙ্কুক সাথে সাথে বের হয়ে গিয়ে অনেকগুলো সৈনিককে ডংজিনের দেহটা সরাতে বলল আর ক্যাম্পের চারদিকে তল্লাশি করতে বলল, যেন অপরাধী পালিয়ে যেতে না পারে। রীতিমতো ক্যাপ্টেনের কথা শুনে সব সৈনিকরা কাজে লেগে পড়ল। যে বন্দুকটিতে ডংজিনকে গুলি করা হয়েছিল সেই বন্দুকটিতে সাইলেন্সার লাগানো ছিল, যার কারণে বন্দুকের শব্দ কেউই শুনতে পারেনি। তখন 6:30 বাজে। সবাইকে মাঠের মধ্যে এনে চেক করা হলো, তবে কারোর বন্দুকে সাইলেন্সার লাগানো ছিল না। জাঙ্কুক তার এই মিশনের নোটগুলো সৈনিকদের বলে আবার ওদের কাছে গেল, কারণ জাঙ্কুক জানে সে অনেক বেশি ভয় পাচ্ছে। অন্যদিকে এতক্ষণে তে মাটিতে বসে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক এসে তেকে দেখে অনেক বেশি অবাক হয়ে গেছে, কারণ তে মাটিতে ঘুমিয়ে পড়েছিল। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবতে লাগলো যে এত কিছুর পর যে তে নিরাপদ আছে এটাই অনেক কিছু। জাঙ্কুক ধীরে ধীরে তের কাছে গিয়ে তের চেহারা পর্যবেক্ষণ করতে লাগলো। যখন ও জেগে থাকে ওকে দেখতে অনেক বেশি শক্তিশালী লাগে, তবে ও অনেক একঘেয়ে আর জেদি টাইপের। ওকে দেখতে অনেক কোলাহলপূর্ণ লাগে, তবে দেখো এত কঠিন সময়ে সে কিভাবে ঘুমাচ্ছে। জাঙ্কুকের মন বদলে গিয়েছে, কারণ সবকিছুর পরেও জাঙ্কুক বুঝতে পেরেছে এমন একজন আছে যে নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। আমি যত মানুষ দেখেছি তার মধ্যে তে একটু আলাদা। আমি কেন তাকে দেখে হাসতে পারি না? হয়তো এটাই কারণ যে আমি ওকে সব সময়ের জন্য রক্ষা করতে চাই। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তে, আমি সব সময়ের জন্য তোমাকে রক্ষা করব যতদিন আমার জীবন থাকে। এই বলেই জাঙ্কুক থেকে কোলে তুলে নেয় আর বেডে শুয়ে দেয়, কারণ জাঙ্কুকের অফিসের মধ্যে একটা কেবিন ছিল যেখানে একটা বেড আর অনেক বই রাখা ছিল। সকালবেলা তে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে গুড মর্নিং বলে। তেকে দেখে মনে হচ্ছিল ও অনেক বেশি শান্ত, তবে মুহূর্তের মধ্যে তের রিয়াকশন চেঞ্জ হয়ে যায়। এটা তের রুম না, আর জাঙ্কুক একটা চেয়ারে তার সামনেই বসেছিল, যেটা দেখে তে অনেক বেশি অবাক হয়ে যায় আর চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, আপনি এখানে কেন? কাল রাতে কি হয়েছে? আপনি কি আমার সাথে কিছু করেছেন? আর তের এরকম কথা শুনে জাঙ্কুক তো তের দিকে ভুরু কুঁচকিয়ে তাকালো। আমি শুধু তোমাকে বিছানায় ভালোভাবে শুয়ে দিয়েছি, আর কিছু না। ক্যাপ্টেন, এটা খুবই অস্বস্তিকর হয়ে গেল না? এখানে তো একটা বিছানা, তাহলে আপনি কোথায় ঘুমিয়েছেন? কেন তোমার পাশে? কি? জাঙ্কুককে দেখে মনে হচ্ছিল জাঙ্কুকের ভালোভাবে ঘুমই হয়নি, কারণ জাঙ্কুক তো সারা রাত তেকে পাহারা দিয়েছে, ও ঘুমাবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি আর এখানে থাকতে চাই না। এই বলেই তে তো জাঙ্কুকের কেবিন থেকে বের হয়ে আসে। উনি কিভাবে আমার পাশে ঘুমাতে পারে? ভালোই লাগে না। ক্যাপ্টেন আসলে একটা বিরক্তিকর। ভালো হয়েছে আমি তার বিষয়ে কোনো স্বপ্ন দেখিনি। যাই হোক, আমি কালকে সুযোগ বুঝে তার বেগুনি নোটবুকটা নিয়ে নিয়েছি। এখন দেখতে হবে এটার মধ্যে কি আছে, আর ক্যাপ্টেন এটা খুঁজেও পাবে না। আর তখন থেকে তো তের আবারও গোয়েন্দা মোড চালু হয়ে যায়। এরপর তে বাড়িতে চলে যায়, কারণ আজ ছিল শনিবার আর আজকে তেদের 5 ঘন্টার ছুটি আছে। বাড়িতে এসে তে সবার সাথে দেখা করে নিজের রুমে গিয়ে নোটবুকটা দেখতে শুরু করে, কিন্তু তে সেই নোটবুকে কিছুই বুঝতে পারলো না। তে তো অনেকটা হতাশ। এগুলো কি? এগুলো সবকিছু তো কোডের মাধ্যমে লেখা, আমি এগুলো কিভাবে বুঝবো? কিন্তু ক্যাপ্টেন তো আমাকে একবার কোড সমাধান করা শিখিয়েছিল, আমি সেটা দিয়ে চেষ্টা করতে পারি। তে কোডগুলো সমাধান করার চেষ্টা করলো, কিন্তু তে কোনো মতে সেগুলো সমাধান করতে পারছিল না। আমি এগুলো সমাধান করতে হাঁপিয়ে উঠেছি। সে কি আসলে মানুষ না অন্য গ্রহ থেকে এসেছে? কেউ সবকিছু কোডের মাধ্যমে লিখে? আমি আসলে একটা ব্রেনলেস মানুষ, আমার মাথার ভিতর তো কিছুই ঢুকছে না। হে আল্লাহ, সে কি সত্যি মানুষ? কিন্তু একটা জিনিস চিন্তা করার বিষয়, সে তার নোটবুকে আমার ছবি এঁকেছে কেন? আমি যা দেখছি তা তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। তিনি আমাকে এত নিখুঁতভাবে এঁকেছে, যেন মনে হচ্ছে তিনি আমার চেহারা মুখস্থ করে রেখেছে। এটা আসলেই অনেক সুন্দর হয়েছে, কিন্তু পৃথিবীতে এত কিছু থাকতে সে আমার ছবি কেন আঁকবে? আরে ক্যাপ্টেন একটা রুমের ছবিও এঁকেছে। এটা তো মনে হচ্ছে আমার বাবার অফিসের ছবি। সে হয়তো সেদিন আমার বাবার অফিসে গিয়েছিল এই ছবিটাই আঁকার জন্য, কিন্তু কোনো কারণ ছাড়া সে আমার বাবার অফিসে যাবে কেন? হঠাৎ করে
পরে তার বাবার রুম থেকে চিৎকারের আওয়াজ পাওয়া যায়। তে দ্রুত নোটবুকটা ব্যাগে রেখে বাইরে বের হলো যে কি হয়েছে। তে দেখতে পেল তার বাবা ইয়ঙ্গির উপর চিৎকার করছে। তে দেখতে পেল তার ভাই ইয়ঙ্গি মাটিতে পড়ে আছে আর তার মুখে আঘাত লেগেছে, যা দেখে তের অনেক বেশি খারাপ লাগছিল। আমি বিশ্বাস করতে পারছি না আমি তোমাকে কিভাবে আমার বাড়িতে থাকতে দিয়েছি। এটা বলে তের বাবা ইয়ঙ্গিকে যখন আরেকটা ঘুষি মারতে যাবে তখনই সেখানে তে চলে আসে। সঙ্গে সঙ্গে তের বাবা থেমে যায়। তের বাবা তেকে দেখে এমন ভাব করছিল যেন এখানে কিছু হয়নি, যা দেখে তে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর তে ইয়ঙ্গিকে উঠে দাঁড়াতে সাহায্য করে আর ইয়ঙ্গিকে সোফাতে বসিয়ে দেয়। আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে। বাবা কি সবসময় ইয়ঙ্গি ভাইয়াকে মারধর করতে থাকে? তে চিকিৎসার কিট খুঁজতে খুঁজতে বলতে লাগলো, এখানে কি হয়েছে আমি কি তা জানতে পারি? তেমন কিছু না, আমি শুধুমাত্র বাবার কিছু ফাইল এলোমেলো করে ফেলেছি, যার কারণে বাবা আমার উপর একটু রেগে গেছে। শুধুমাত্র এই কারণে একটা বাবা তার ছেলেকে মারতে পারে? তে তুমি কি সবকিছু ভুলে গেছো? তোমার কি মনে নেই আমি তো তার আসল ছেলে না? তে তো হতবাক হয়ে গেল এই কথা শুনে, কিন্তু তে এটা ইয়ঙ্গিকে বুঝতে দিল না। তে ইয়ঙ্গিকে ওষুধ লাগাতে লাগাতে বলল, ওহ আমি তো ভুলে গিয়েছিলাম, আমি তো আমার মায়ের ছেলে। আমার বাবা আর মা যখন বিয়ে করেছিল তখন থেকেই আমার বাবা আমাকে দেখতে পারে না। মা জানতো যে বাবা আমাকে দেখতে পারে না, কিন্তু এটা জানতো না যে বাবা প্রায় দিনই আমাকে মারধর করে। কি এই কথা তুমি তোমার মাকে জানাওনি কেন? তোমার উচিত মাকে সবকিছু বলে দেওয়া। বাবা তোমাকে কতদিন ধরে মারধর করে এটা আমাকে জানতেই হবে। তুমি প্লিজ মাকে এই কথাগুলো বলো না, কারণ মা যদি এসব কিছু জানতে পারে তাহলে মা বাবাকে ডিভোর্স দিয়ে দেবে, একটু দ্বিধা করবে না, আর বাবা এতে আরো বেশি সমস্যা করবে। তাই বলছি তুমি মাকে প্লিজ এসব কিছু বলো না। তের তো ইয়ঙ্গির জন্য অনেক বেশি খারাপ লাগছিল, কারণ ইয়ঙ্গি তার পরিবারকে ভালো রাখার জন্য দিনের পর দিন অত্যাচার সহ্য করে গিয়েছে। শুধু পরিবার ভাঙার ভয়ে সে কোনো কথাই বলতে পারে না, যেটাতে একদম সহ্য করতে পারছিল না। তে প্রতিবাদ করতে চায়, কিন্তু পরিস্থিতির জন্য তেও চুপ করে আছে। তে লক্ষ্য করলো ইয়ঙ্গি অসহায়ের মতো হাসছে। ভাইয়া তুমি হাসছো কেন? এত অত্যাচার সহ্য করার পরেও তুমি কিভাবে হাসতে পারো? আমার খুশি লাগছে কারণ তুমি আমার আপন বোন না হয়েও আমার জন্য চিন্তা করছো। তবে তুমি তো আগে এমন ছিলে না। তুমি যখন ছোট ছিলে তখন আমরা দুজন খেলতাম, তুমি আমার সাথে অনেক ভালোভাবেই কথা বলতে। তবে তোমার যখন 18 বছর হয়ে গেল তারপর থেকে তুমি বাবার কথা শুনতে শুরু করলে আর আমার সাথেও খারাপ ব্যবহার করতে। আমার সাথে তো তুমি কথাই বলতে না। সত্যি কথা বলতে এমন কিছুর সাথে তাল মিলিয়ে চলা অনেক কঠিন, যে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। এই পরিবার একটা বড় রহস্যের মতো। আমি যদিও দূরে থাকি তবু আমার কিছুই হবে না। সবশেষে আমরা তো একটা পরিবার, তাই না? তোমরা দুজন কি বিষয়ে কথা বলছো? হঠাৎ আচমকা কেউ পেছন থেকে কথা বলে উঠলো। ইয়ঙ্গি আর তে পেছনে তাকিয়ে দেখলো এটা তাদের বোন জেনি। তোমরা কি বিষয়ে কথা বলছিলে আমাকেও বলো। আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা তোমাকে কেন বলবো? তোমরা আসলে অনেক বেশি খারাপ। আমি যদি তোমাদের বড় হতাম তাহলে আমি সত্যি তোমাদের মারতাম। এই কথা শুনে তে আর ইয়ঙ্গি তো সেখানে হাসতে শুরু করলো। আমার কাছে বাবাকে অনেক বেশি অদ্ভুত মনে হচ্ছে, তার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এগুলোতে ক্যাম্পে যেতে যেতে ভাবলো। ক্যাম্পে গিয়ে তে হঠাৎ করে জানতে পারলো কালকে জাতীয় ফসল দিবস। ওহ আমি ছুটির দিন অনেক বেশি পছন্দ করি, কিন্তু কালকে ছুটি হলে কি হবে? আমার তো আজকে প্রশিক্ষণ আছে। তবে ছুটির দিনে ক্যাম্পে বাইরে যাওয়ার অনুমতি আছে। আমি তো কাল এমিওজমেট পার্কে যাব, কিন্তু একা কিভাবে যাব? আমি কি ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করব? যদি সে আমার সাথে যেতে রাজি হয়। এভাবেই দেখতে দেখতে কালকের দিনটা চলে আসে আর তখনই তে জাঙ্কুকের অফিসে গেল। বাট প্রথমেই তে লুকিয়ে তার নোটবুকটা ঠিক জায়গায় রেখে দিল। ক্যাপ্টেন আপনি এখন কি করছেন? তুমি এখানে কেন? জাঙ্কুক তো তের দিকে না তাকিয়ে এই কথাটা বলল, কারণ জাঙ্কুক তো এখন টাইপ করতে ব্যস্ত। আপনি এখনো কাজ করে চলেছেন? চলুন আজকে ছুটির দিন। আর শুনুন, চলুন আমরা পার্কে যাই। জাঙ্কুক তো তের কথার একদম সাড়া দিচ্ছিল না। আপনি কিছু বলছেন না কেন? কিছু তো বলুন। ঘুরে বেড়ানো আমার পছন্দ না। আমি দেশকে রক্ষা করার জন্য একজন সৈনিকের জীবন বেছে নিয়েছি, আর এটা বেছে নিয়েছি আমি ঘুরে বেড়ানোর জন্য না। এতে শুধুমাত্র আমার সময় নষ্ট হবে, তাছাড়া কিছুই না। আমি জানি আপনি দেশের জন্য সবকিছু করতে পারেন, কিন্তু একটু ঘুরে বেড়ানোরও দরকার আছে। আপনি কি কিছুক্ষণের জন্য কাজ থেকে বিরত নিতে পারেন না? জাঙ্কুক তো তের কথার কোনো সাড়া দিচ্ছে না। জাঙ্কুক তো শুধু টাইপ করে চলেছে। তে তো বিরক্ত হয়ে দেখতে গেল ক্যাপ্টেন কি লিখছে। তে তো অনেক বেশি অবাক হয়ে গেল, কারণ জাঙ্কুক কোনো ভুল ছাড়াই অনেক শুদ্ধভাবে টাইপ করছিল। একজন টাইপরাইটার একটা কম্পিউটারের ভিতর যদি কোনো ভুল করে তাহলে সেটা আবার প্রথম থেকে লিখতে হয়। ক্যাপ্টেন আপনি এত
করছেন? তুমি শুধু এটা বলো তুমি এখানে কেন এসেছো আর কি চাই। আমি চাই আপনি আমার সাথে এমিউজমেন্ট পার্কে যাবেন। সম্ভবত সেখানে উৎসব হচ্ছে। আমি দুঃখিত এই কারণে যে আমি তোমার সাথে যেতে পারবো না। তুমি চাইলে তোমার বন্ধুদের সাথে যেতে পারো বা তুমি একাই যাও। তে তো বড় বড় করে তাকিয়ে রইলো জাঙ্কুকের দিকে। আমি চাই আপনি এই কাজগুলো আগামীকাল করুন। আজকে ছুটি দিন, চলুন না যাই প্লিজ প্লিজ। তে যথাসাধ্য চেষ্টা করলো জাঙ্কুককে মানাতে, কিন্তু তে জাঙ্কুককে কিছুতেই মানাতে পারলো না। আচ্ছা তোমার যদি একা যেতে সমস্যা হয় তাহলে আমি একটা সৈনিককে ডেকে দিচ্ছি, তুমি তার সাথে যাও। তে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তে তো হালই ছেড়ে দিয়েছে, কারণ কোনো মতেই জাঙ্কুককে রাজি করানো গেল না। তে তো মন খারাপ করে রুম থেকে বের হয়ে আসে, আর তখনই সেখানে বোগামার নামজন এসে বলল, আরে তে তুমি এখানে? তোমরা সবাই এখন কোথায় যাচ্ছ? আমরা দলের সবাই আজকে উৎসবে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে যেতে চাও? ওহ তাই, আমিও তোমাদের সাথে যাব। না, সে আমার সাথে যাচ্ছে। জাঙ্কুক হঠাৎ করে অফিস থেকে বের হয়ে এসে বলল, এখন আবার কি বলছে? এতক্ষণ তো মানানোর চেষ্টা করলাম কিন্তু আসলোই না। ওহ ভালো তো, আপনিও চাইলে আমাদের সাথে যেতে পারেন ক্যাপ্টেন। আমিও যাচ্ছি। না, আমরা শুধু বন্ধুরা যাব। আপনি তো একটু আগে বললেন যে আপনি যাবেন না, তাহলে এখন কেন যেতে চাচ্ছেন? আপনাকে নেব না আমাদের সাথে। তুমি ক্যাপ্টেনের সাথে ঝগড়া করছো? আচ্ছা তোমরা ঝগড়া করো, আমরা এখন যাই, পরে দেখা হবে। এই বলেই বুগাম আর নামজুন তো সেখান থেকে চলে যায়। আপনি বলছিলেন আপনি আমার সাথে যেতে চান না, আপনি নাকি এখন অনেক ব্যস্ত। আমি কি আসলেই সেটা বলেছিলাম? মাঝে মাঝে আমি সত্যিই বুঝতে পারি না আপনার মাথায় কি চলছে। তবে তে অনেক বেশি খুশি ছিল, কারণ তে অতীতে এসে অনেক বেশি ভালো সময় কাটাচ্ছে। তে আমার মনে হয় আমাদের এভাবে বাইরে যাওয়া উচিত নয়। কেন, কি সমস্যা? আজকে আমাদের ছুটির দিন, তো আমরা সৈনিকের পোশাক পরে কেন বাইরে যাচ্ছি? আমি একজন ক্যাপ্টেন, আর এভাবে ইউনিফর্ম পরে ঘুরে বেড়ানো অনেক বেশি অসম্মানজনক। ঠিক আছে, আমি তাহলে আপনাকে কিছু জামা কিনে দিব, আপনি সেখানেই পরিবর্তন করে নিন। এই বলেই তে আর জাঙ্কুক উৎসবের উদ্দেশ্যে বের হলো। হঠাৎ করে তারা একটি বাড়ির কোলাহলের মাঝে ঢুকে পড়লো এবং তারা দেখতে পেল বাড়িতে একজন মহিলার বাচ্চা হবে, আর সে ব্যথায় অনেক বেশি ছটফট করছে। আমি কি আপনাদের সাহায্য করতে পারি এই বিষয়ে? এই কথা শুনে আশেপাশের মানুষরা ফিসফিস করতে লাগলো, কারণ একজন ছেলে কিভাবে একজন গর্ভবতী মহিলার বাচ্চা হওয়াতে সাহায্য করতে পারে। আর জাঙ্কুকের তো চিকিৎসার ব্যাপারে অভিজ্ঞতা ছিল, কিন্তু তে এতে অবাক হয়নি। এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু এটা হচ্ছে 1894 সাল। এই সময় একটা ছেলে কিভাবে এই কাজ করতে পারে, এটা দেখতেও একটু অস্বাভাবিক লাগবে। ক্যাপ্টেন, আপনি কি এই বিষয়ে নিশ্চিত? চিন্তা করো না, আমি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পড়াশোনা করেছি, আমি জানি আমি কি করছি। তাছাড়া মহিলাটি শীঘ্রই বাচ্চা জন্ম দেবে। মহিলাটি কাঁদছিল এবং তার কাছে আরেকজন মহিলা আছে যে জাঙ্কুকের কাজে সাহায্য করছে। অবশেষে অনেক কষ্টের পর মহিলাটি একটি শিশু জন্ম দেয়। আশেপাশের মানুষ তো জাঙ্কুকের কাছ থেকে হাতে তালি দিচ্ছিল, কারণ একজন ছেলে হয়ে মিডওয়াইফের কাজ করেছে, আর অন্যদিকে তে হতভাগ হয়ে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন জিয়ন আসলে একটা অধিনায়ক, সে সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মহিলাটি নিথর হয়েছিল, আর তখনই জাঙ্কুক তার শিশুকে তার মায়ের কাছে দেয়, যেটা দেখে মহিলাটি হাসে। আর এটা দেখে জাঙ্কুকের বুকের ভিতর ব্যথা অনুভূতি হচ্ছিল, কারণ জাঙ্কুক কখনোই তার মায়ের ভালোবাসা পায়নি। মায়ের ভালোবাসা যে কেমন সেটা তো সে অনুভবই করেনি। এবং আরেকটা মহিলা আসলেন যে বাচ্চাকে খেয়াল রাখছিল। এরপর সেই মহিলাটি এবং আশেপাশের মানুষ জাঙ্কুককে ধন্যবাদ জানালো। জাঙ্কুক কখনোই এতটা খুশি হয়নি, কারণ জাঙ্কুক একজনের জীবন বাঁচিয়েছে। আমি আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, আপনি আসলেই অসাধারণ। হয়েছে, তাহলে আমাকে সত্যিই কাপড় পরিবর্তন করতে হবে, এখানে কাজের জন্য নষ্ট হয়ে গেছে। জাঙ্কুকের কথা শুনে তে জামা কিনতে বের হয়ে গেল এবং কিছুক্ষণ পর জামা কিনে নিয়ে এসে ক্যাপ্টেনকে দিল। জাঙ্কুক কাপড় পরিবর্তন করতে অন্য একটা রুমে ঢুকেছে। এদিকে তে ভাবছে ক্যাপ্টেনকে দেখতে কেমন হবে বা তার অনুভূতিটাই কেমন হবে, কারণ তে তো সবসময় জাঙ্কুককে সেনাবাহিনীর ইউনিফর্মে দেখেছে। এরপর জাঙ্কুক একটি হ্যান্ডবুক পরে বের হয়ে আসলো। তে দেখে তো অবাক, কারণ এটা অসাধারণ হ্যান্ডবুক। জাঙ্কুককে অসাধারণ সুন্দর লাগছিল। আমরা কি এখন যেতে পারি? হ্যাঁ অবশ্যই। তখন জাঙ্কুক আর তে আবার হাঁটতে শুরু করলো, বাট তে মনে মনে ভাবছে সে দেখতে অনেক সুদর্শন। আমি জানতাম না যে 1800 শতকেও একটি মানুষ এত সুন্দর দেখতে। দেখতে দেখতে তারা সেই অনুষ্ঠানে পৌঁছে যায়। বিশাল অনুষ্ঠান হচ্ছিল, চারদিকে জাঁকজমকপূর্ণ। তে দেখে অনেক বেশি খুশি হয়, আর জাঙ্কুক তের দিকে তাকিয়েছিল। তে কিন্তু পুরো একদম বাচ্চা বাচ্চা লাগছিল। চলুন এটাতে চড়া যাক। তারা এই মুহূর্তে একটি আর্কিটের ভিতরে আছে। এখানে অনেক মানুষ। তে কখনো ছুটির দিনে এত মজা অনুভব করেনি। আরে তে তুমি এটা কি
কি বলছো? এখানে শুধু বাচ্চাদের ওঠার অনুমতি আছে। তুমি কি বাচ্চা? তে জাঙ্কুকের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, মাফ করবেন ক্যাপ্টেন, এখানে কোনো জায়গায় লেখা নেই যেখানে শুধু বাচ্চারাই বুঝতে পারবে। এখানে বয়স দেখার কি আছে? যারা বাচ্চাদের মতো চিন্তা করে তারাই উঠতে পারে। এই ধরেন যেমন আমি। জাঙ্কুক তো তের কথা শুনে হাসতে হাসতে শেষ। তে জাঙ্কুককে হাসা দেখে অনেক বেশি অবাক, কারণ ক্যাপ্টেন বেশিরভাগই মুখ গোমড়া করে থাকে, হাসে না। বাহ, আপনি হাসতেও পারেন? জাঙ্কুক তের কথা শুনে হাসি থামিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম আমরা ক্যারোজেলে চড়বো। হ্যাঁ, উঠবই তো, চলুন। এই বলে তে জাঙ্কুকের হাত টেনে ধরে নিয়ে যায়, কারণ ক্যারোজেলের এখনো অনেকগুলো সিট খালি ছিল। এটা বেশ বড় ছিল, তাদের লাইনে দাঁড়াতে হয়নি। হয়তো এটাই প্রথম প্রেমে পড়া। জাঙ্কুক ছোটবেলায় কখনো ক্যারোজেলে ওঠেনি, কারণ জাঙ্কুক কখনোই আগেতে যায়নি। এরপর জাঙ্কুক আর তে সে ক্যারোজেলে ওঠে। সেখানে ওরা দুজন অনেক বেশি মজা করে। হঠাৎ করে ক্যারোজেল থেমে যাওয়াতে তে নেমে পড়ে, যেটা দেখে জাঙ্কুকের পুরো হুঁশ উড়ে যায়, কারণ জাঙ্কুক তো একটু ভয় পাচ্ছিল। কিন্তু জাঙ্কুক কি করবে? তে তো নেমে গেছে। ক্যারোজেল আবার চলতে শুরু করেছে। এখন ক্যারোজেল যতক্ষণ না পর্যন্ত থামবে, জাঙ্কুককে এখানেই থাকতে হবে। জাঙ্কুকের ভয়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কারণ জাঙ্কুক তো এটাতে কখনোই ওঠেনি। এরপর যখন জাঙ্কুক বুঝতে পারলো এটা বেশি ভয়ের না, তখন তো জাঙ্কুক শান্ত হয়ে গেল। জাঙ্কুক বাচ্চাদের সাথে অনেক বেশি মজা করছিল। অন্যদিকে তে জাঙ্কুককে এত খুশি দেখে তেরও অনেক বেশি ভালো লাগছিল। আজকে জাঙ্কুককে পুরো বাচ্চা বাচ্চা লাগছিল। তখনই সাথে সাথে তে ওর ফোনটা বের করে জাঙ্কুকের ছবি তুলেছে। তে ছবিটার দিকে তাকিয়ে অবাক হয়ে হাসলো, কারণ ছবিটাতে জাঙ্কুককে অনেক বেশি সুন্দর লাগছিল। ইতিমধ্যে ক্যারোজেল থেমে গেল এবং জাঙ্কুক নেমে তের দিকে বড় বড় চোখে এগিয়ে আসলো। তোমার কত বড় সাহস আমাকে একা রেখে নেমে চলে আসলে? আমি দুঃখিত, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছিল এবং আমি একটু মজা করেছি। আপনি কি ভয় পেয়েছেন? তে, এটা কি কোনো মজা করার বিষয় হলো? ওকে সরি, এটার দিকে একবার তাকান। এই বলে তে আবারও জাঙ্কুকের একটা ছবি তোলে। জাঙ্কুক অবাক হয়ে গেছে, কারণ জাঙ্কুক তার নিজের ছবি এত বড় ফ্রেমে দেখছে। তবে জাঙ্কুক চেক করে দেখে এটা তো কাগজ না, এটা কোন ধরনের বস্তু। তখনই তের মনে পড়লো যে এই সময় তো কেউ ফোনের ব্যাপারে জানতো না। এটাকে সেলফোন বলে। কি সেলফোন? এটা দিয়ে দূরে সবার সাথে কথা বলা যায়, বার্তা পাঠানো যায় এবং ছবি তুলতেও সাহায্য করে। ছবি ওঠে কিভাবে? এটা কি ডাগোয়েটো টাইপ নাকি? সেই সময় তো ডাগোয়েটো টাইপ দিয়ে ছবি তোলা হতো, আর জাঙ্কুক সেটার কথাই বলছে। না, এটা ডাগোয়েটো টাইপ না। তাহলে তুমি এটা কোথায় পেলে? তে বুঝতে পারছে না তে জাঙ্কুকের প্রশ্নের কি উত্তর দেবে, তাই সঙ্গে সঙ্গে জাঙ্কুকের হাত থেকে ফোনটা কেড়ে নিল। তে প্রসঙ্গ পরিবর্তন করতে জাঙ্কুককে বলল, আমরা এখন আর কোথায় যাব? তোমার ইচ্ছা, তুমি কোথায় যাবে? এরপর তারা এই উৎসবের ভিতর ইচ্ছা মতো সমস্ত রাইডে উঠলো এবং অনেক বেশি মজা করলো। ক্যাপ্টেন, আমি অনেক ক্ষুধার্ত, আমি এখন কিছু খেতে চাই। কি খাবে চলো? তারা একটা খাবারের দোকানে গিয়েছে, সেখানে অনেক মানুষ ছিল। জাঙ্কুক আর তের মনে হচ্ছিল এই খাবারটা অনেক বেশি সুস্বাদু। এরপর তে খাবার অর্ডার করতে গেলে জাঙ্কুক তো জোর করে নিজেই খাবার অর্ডার করে দেয়। তুমি কিছুক্ষণ আগে আমার কাপড়ের দাম দিয়েছিলে, তাই আমি এখন খাবারের দাম দিব। এরপর জাঙ্কুক আর তে খাবার খেতে লাগলো। ক্যাপ্টেন, বলো, আপনার কি তখন হিংসা হয়েছিল? হঠাৎ করে তে এটা বলাতে জাঙ্কুক তের দিকে ভুরু কুঁচকে তাকালো। কখন? যখন বোগাম বলেছিল তাদের সাথে আমাকে নিয়ে যাবে। আমি হিংসা করব কেন? আর বোগাম তো তোমার শুধুমাত্র বন্ধু, তাই না? এই কথা শুনে তের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। বোগাম আমার বন্ধু, কিন্তু কিন্তু কি কিন্তু? আপনি কি কখনো বোগামের হাসি দেখেছেন? তার হাসিটা অনেক বেশি সুন্দর। তে দেখলো তের এই কথা শুনে জাঙ্কুক কিভাবে যেন মাংস খাচ্ছে। ক্যাপ্টেন, আপনি ঠিক আছেন? ঠিক আছি। আমার আবার কি হবে? আপনি এমন করছেন কেন? মাংসটা তো অনেক বেশি নরম ছিল, কিন্তু আপনি যেভাবে খাচ্ছেন মনে হচ্ছে মাংসটা অনেক বেশি শক্ত। এরপর খাওয়া দাওয়া শেষে তারা একটু বসে থেকে আবারও রাইডে ওঠার সিদ্ধান্ত নিল। তবে এবার জাঙ্কুকের রাইড বেছে নেওয়ার পালা। জাঙ্কুক একটা ফেরিস হুইলের দিকে ইশারা করলো। আমি এইটাতে উঠতে চাই। ও এইটা? তখন তারা সাথে সাথে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে পড়লো, কিন্তু জাঙ্কুক দেখতে পেল তে চুপচাপ আছে। তুমি কি ঠিক আছো তে? আমি আসলে উচ্চতাকে অনেক বেশি ভয় পাই। আচ্ছা ঠিক আছে, চলো অন্যটাতে উঠি। না না ঠিক আছে, আমি নার্ভাস, কিন্তু এটাতেও চড়তে চাই। সঙ্গে সঙ্গে জাঙ্কুক তের হাত ধরলো। জাঙ্কুক তের হাত ধরাতে তে অবাক হয়ে গেল, কারণ এই অনুভূতি কেমন যেন তে ঠিক বুঝতে পারছে না। ফেরিস হুইলের উপরে উঠে তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে, তাহলে তোমার দেখতে একদম ভয় করবে না। অবশেষে তারা ফেরিস হুইলের উপরে উঠেই পড়ে, কিন্তু তে চোখ বন্ধ করে আছে আর ফেরিস হুইল ঘুরতে লাগলো। তে অনেক বেশি অবাক প্লাস ভয়ও পেয়ে গেল, কারণ এটা অনেক বেশি উচ্চতা ছিল। আমি তোমাকে বলেছি না তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে, তাহলে তোমার ভয় করবে না। আর এমনিতেও কোনো খারাপ
কিছু হবে না, তুমি চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলো আর বাইরের দিকে তাকাও। তে জাঙ্কুকের কথা মতো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রস্তুতি নিতে থাকলো। তে বাইরের দিকে তাকিয়ে অনেক বেশি অবাক হয়ে গেল। উপর থেকে বাইরের সবকিছু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, কোনো উঁচু বিল্ডিং নেই, আর এই প্রকৃতিটা তার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তে ভাবছে ভবিষ্যতের পৃথিবীতে এরকম প্রকৃতির দৃশ্য আর দেখাই যায় না। তের আফসোস হতে লাগলো, কারণ তে অতীতে এসে এত সুন্দর প্রকৃতি দেখছে, তবে ভবিষ্যতের পৃথিবীতে এখন একদম আলাদা। হঠাৎ করেই তে জাঙ্কুকের দিকে তাকালো, কারণ একটু আগে যেন পরিমাণে দুঃখ অনুভব করছে, আর জাঙ্কুকের দিকে তাকিয়ে সেই পরিমাণ সুখ অনুভব করছে। তে তার চোখ দিয়ে হাসি ফুটিয়ে তুললো এবং আবারও বাহিরে সবকিছু দেখতে লাগলো, যেন তের কাছে অনেক বেশি ভালো লাগছে। তে হঠাৎ করে জাঙ্কুকের মুখে একটা টোকা দিল। জাঙ্কুক তো পুরো দমে অবাক হয়ে গেল। সরি, আমি এটা করতে চাইনি, হঠাৎ করে হয়ে গেছে। আমি যখন অনেক বেশি খুশি থাকি তখন এটা করি। তবে আপনাকে দেখতে আজকে অনেক বেশি সুন্দর লাগছে এবং আমি অনেক খুশি যে আপনি আজকে আসছেন। আর তখনই হঠাৎ করে জাঙ্কুক থেকে টেনে এনে তেকে কিস করে দেয়। তে তো মনে হচ্ছে একদম থেমে গেল। এই অনুভূতি সে কখনোই অনুভব করেনি। সে জাঙ্কুকের ঠোঁটের সাথে নিজে সাড়া দিতে লাগলো। এটা তাদের কাছে একদম অন্যরকম অনুভূতি। দুজনের মনে যেন শুধু একে অপরকে নিয়ে ভাবছে, তারা যেন অন্য জগতে চলে এসেছে। মনে হচ্ছে তাদের ঠোঁটগুলো একে অপরের সাথে মিশে আছে, কেউ যেন থামতেই চাইছে না। অনেকক্ষণ পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে তাদের মাথার সাথে ঠেকিয়ে রাখলো। ক্যাপ্টেন, এখানে শুধু আমরা দুজনই আছি, তাই না? শুধুমাত্রই আমরা দুজন। তে তো পুরো খুশিতে লাফিয়ে উঠলো আর কোনো দ্বিধা ছাড়াই জাঙ্কুককে আবারও কিস করতে লাগলো।